গল্প রোমান্টিক ভাইয়া। লেখক মহাসিন। পর্ব ১৪। শাপলা চোখ দুটো মন ভরে দেখতে লাগল। কি অসম্ভব সুন্দর চোখ! মনে মনে বিড়বিড় করল, এটাই কি নীরব ভাইয়ার ভালোবাসার মানুষের চোখ? চোখও এত সুন্দর হয়? এই চোখের সৌন্দর্যের কাছে অলকানন্দ ফুলের সৌন্দর্য হার মানতে বাধ্য। চোখ দুটো যখন এত মায়াবী, তাহলে যার চোখ, সে কতটা সুন্দর হবে? এই চোখ দুটো দেখে শাপলার ভেতরটা কেমন ছট করে উঠল। নীরবের ভালোবাসার মানুষটাকে দেখার আগ্রহটা আরও বেড়ে গেল কয়েকগুণ। এত সুন্দর চোখ শাপলা জীবনে কখনো দেখেনি। বহুক্ষণ কেটে গেল, তবুও শাপলার চোখ সরল না স্ক্রিন থেকে। ঠিক তখনই নীরব আহমেদ গোসল সেরে ফিরে এলো। ভেজা চুলগুলো কপালে লেপ্টে আছে। গায়ে সাদা টি শার্ট, পরনে ট্রাউজার। গুটি গুটি পায়ে এগিয়ে এসে হেসে বলল, কিরে শাপলা, অমন করে কি দেখছিস? নীরবের কণ্ঠস্বর শুনে শাপলা চমকে টেবিলের কাছ থেকে সরে দাঁড়াল। তারপর একটু ইতস্তত করে জিজ্ঞেস করল, ভাইয়া, এই চোখ দুটো কার? নীরব ল্যাপটপের দিকে এক পলক তাকিয়ে হালকা হাসল। মানুষের। শাপলা মুখ ভেঙচি কাটল। ধ্যাত, আমিও তো জানি মানুষের, কিন্তু এই চোখ দুটোর কার? নীরব চোখ দুটো আবার দেখল। ঠোঁটের কোণে এক চিলতে কোমল হাসি খেলে গেল। আমি যাকে ভালোবাসি তার চোখ। এই অসম্ভব সুন্দর চোখ দুটো দেখেই তো আমি তার প্রেমে পড়েছি। একবার তাকালে আর নজর সরানো যায় না। শাপলা সত্যি মুগ্ধ হয়ে বলল, হ্যাঁ ভাইয়া, চোখ দুটো সত্যিই অনেক সুন্দর। আমি কখনো এমন চোখ দেখিনি। আজই প্রথম দেখলাম। নীরব দীর্ঘশ্বাস ফেল বলল, জানি না এই সুন্দর চোখের মেয়েটাকে আমি পাব কিনা। যদি তাকে না পাই, তাহলে সারা জীবন আফসোসেই কাটবে আমার। শাপলা গম্ভীর হয়ে বলল, ভাইয়া, আপনি মেয়েটাকে প্রপোজ করে দিন। না হলে আপনার আগেই যদি কেউ তাকে প্রপোজ করে বসে, আর সে যদি তার হয়ে যায়, তাহলে তো আর ফিরে পাবেন না। নীরব মাথা নিচু করল। গলায় একটা চাপা ভয়। ভয় হয় যদি সে আমাকে ফিরিয়ে দেয়, সেই ভেবেই সাহস পাই না। শাপলা আবার ছবিটার দিকে তাকাল। মেয়েটার চোখ দুটো সত্যিই অসম্ভব সুন্দর। আমার এখন আরও বেশি ইচ্ছে করছে তাকে দেখার। প্লিজ ভাইয়া, তার একটা ছবি দেখান না। নীরব মাথা নাড়ল। ছবি দেখতে হবে না, একদিন সরাসরি দেখিস। শাপলা অধৈর্য হয়ে বলল, কবে আসবে সেই দিন? সময় হলেই আসবে। নীরব বলল, এখন দেখালে কি হবে? শাপলা নাছোড়বান্দা। কিছু হবে না। তবুও এখন দেখাতে চাই না, নীরব দ্রি গলায় বলল। আর কিছু বলার আগেই দরজায় মৃদু টোকা পড়ল। জেরিন দরজার ওপাশ থেকে শুধালো, ভিতরে আসতে পারি? নীরব হেসে বলল, হ্যাঁ অবশ্যই। জেরিন ভেতরে ঢুকে ভ্রু নাচিয়ে বলল, কি কথা হচ্ছে শুনি? আমিও কি জয়েন হতে পারি? একা রুমে বসে থাকতে ভালো লাগছিল না, তাই চলে এলাম। শাপলা আর এক মুহূর্ত দাঁড়াল না। তড়িঘড়ি করে বলল, আচ্ছা, আমি আবার পরে আসব। এই বলে গুটি গুটি পায়ে রুম থেকে বেরিয়ে গেল। জেরিন মুখ ভেঙচি দিল। আর শাপলা সোজা হেঁটে চলে গেল নীলাঞ্জনার ঘরের দিকে। নীলাঞ্জনা ড্রেসিং টেবিলের পাশে বসে চুল আঁচড়াচ্ছিল। ঠিক তখনই শাপলা নিঃশব্দে এসে তার পাশে বসল। ভাবি, আলো কোথায়? শাপলা জিজ্ঞেস করল। নীলাঞ্জনা আয়নার দিকে তাকিয়েই বলল, মায়ের ঘরে গেছে। একটু থেমে হঠাৎ প্রশ্ন ছুঁড়ে দিল, আচ্ছা, তুমি কি এখনো ভাবা শেষ করনি? শাপলা ভ্রুকুঁচকে বলল, মানে? বুঝলাম না। নীলাঞ্জনার ঠোঁটে মৃদু হাসি, এই যে সিয়ামকে ভালোবাসো, সেটা। শাপলার গাল হালকা লাল হয়ে উঠল। আমি আমি সিয়াম ভাইয়াকে ভালোবেসে ফেলেছি, ভাবি। এখন বলব কিনা, সেটাই ভাবছি। নীলাঞ্জনা গম্ভীর হয়ে বলল, যদি সত্যি ভালোবাসো, তাহলে বলে দাও। বেশি দেরি করলে আবার হারিয়ে ফেলবে।
শাপলার চোখে দ্বিধা, কিন্তু আমাদের এই সম্পর্ক এই বাড়ির সবাই মেনে নেবে তো? নীলাঞ্জনা একটু থামল। তার চোখে ছায়া পড়ল। জানি না। সবাই মেনে নিলেও বাবা হয়তো মেনে নেবে না। বাবা এসব প্রেম ভালোবাসা একদম পছন্দ করেন না। আর তার উপর আমি যা শুনেছি। কথাটা অসমাপ্ত রেখেই থেমে গেল নীলাঞ্জনা। শাপলা উদ্বিগ্ন হয়ে বলল, কি হলো, থেমে গেলেন কেন? পুরো কথাটা বলুন। নীলাঞ্জনা মাথা নাড়ল। না শাপলা, আমি বলতে পারব না। কিছু কথা গোপন থাকাই ভালো। একটু থেমে আবার বলল, আচ্ছা শাপলা, তোমাকে একটা কথা বলবো। শুনবে? কি বলেন? নীলাঞ্জনার গলা নিচু হয়ে এলো। তুমি সিয়ামের সাথে প্রেম করো না। ওর সাথে কোনো সম্পর্ক জড়িও না। পরে কিন্তু অনেক কষ্ট পাবে। এটা তোমার ভালোর জন্যই বলছি। শাপলা অবাক হয়ে বলল, মানে কি? কেন কষ্ট পাব? নীলাঞ্জনা চোখ নামিয়ে নিল। আমি বলতে পারব না। সময় হলে নিজেই বুঝবে। শাপলা আর জোর করল না। শুধু বলল, যাই হোক, এসব পরে দেখা যাবে। এখন একটা কথা বলবো, কাউকে বলবেন না তো? নীলাঞ্জনা মৃদু হাসল। তোমার যা ইচ্ছা শেয়ার করতে পারো। আমি কাউকে বলবো না। শাপলার চোখ চকচক করে উঠল। সিয়াম ভাইয়া আমাকে একটা ফোন কিনে দিয়েছে। অনেক সুন্দর ফোনটা। আচ্ছা, আমি এখনই গিয়ে নিয়ে আসি। এই বলে সে দৌড়ে চলে গেল। কিছুক্ষণ পর ফোনটা হাতে নিয়ে ফিরে এলো। নীলাঞ্জনার সামনে ধরে বলল, দেখুন ভাবি। সুন্দর না ফোনটা? নীলাঞ্জনা ফোনটা হাতে নিয়ে ঘুরিয়ে দেখল। হ্যাঁ, খুব সুন্দর। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। নীলাঞ্জনা ফোনটা শাপলার হাতে ফিরিয়ে দিল। শাপলা স্ক্রিনের দিকে তাকাল। আনিক কল দিয়েছে। সে বিরক্ত হয়ে কল কেটে দিল। কিন্তু কল থামল না। আবার বাজল। আবার কাটল। আবার বাজল। আবার কাটল। একটার পর একটা কল আসতেই থাকল। শাপলার মুখের হাসি মিলিয়ে গেল। রাগে তার চোয়াল শক্ত হয়ে উঠল। ঘরের ভেতর এখন শুধু ফোনের একঘেয়ে রিংটোন আর দুই মেয়ের নীরব অস্বস্তি। নীলাঞ্জনা ভ্রু কুঁচকে তাকাল। একই শাপলা, তুমি বারবার কল কেটে দিচ্ছ কেন? একবার রিসিভ করো তো। শাপলা অনিচ্ছা সত্ত্বেও কলটা রিসিভ করল। গলা যতটা সম্ভব কঠিন করে বলল, এই আপনার সমস্যা কি? কতবার বলব আমি আপনার সাথে প্রেম করব না? তবুও কেন বারবার ফোন দেন? শাপলার কথা শুনে নীলাঞ্জনা চমকে উঠল। ওপাশ থেকে আনিকের গলা ভেসে এলো, বেশ নির্লজ্জ। তুমি কেন বোঝো না আমি তোমাকে ভালোবাসি? তুমি আমার সাথে প্রেম করো প্লিজ। এমন করো না। শাপলা রাগে ফুঁসে উঠল। এই চুপ কর, বেয়াদব। তোর সাথে আমি প্রেম করব না কতবার বলতে হবে? তোর মন মানসিকতা জঘন্য, নোংরা। তোর সাথে প্রেম করা মানে আগুনে ঝাঁপ দেওয়া। আনিক হাসল, যেন কিছুই গায়ে মাখছে না। না, তুমি ভুল বলছ। আমার সাথে প্রেম করা মানে স্বর্গে বাস করা। তুমি আমার সাথে প্রেম করো, দেখবে পৃথিবীতে বসেই স্বর্গের সুখ পাবে। শাপলা তাচ্ছিল্যের সাথে বলল, তোর সুখ ধুয়ে পানি খা। ফালতু ছেলে একটা। মাথায় কি একটাও কথা ঢোকে না? কতবার বলছি তোর সাথে প্রেম করব না, তবু কেন ফোন দিস? নীলাঞ্জনা এতক্ষণ চুপ ছিল। এবার ধৈর্য হারিয়ে শাপলার দিকে তাকিয়ে বলল, কে এই অসভ্য ছেলেটা? শাপলা বিরক্তিতে বলল, আমাদের স্কুলের একটা ছেলে। আমি স্পষ্ট বলে দিয়েছি তার সাথে প্রেম করব না, তবু ফোন দিয়ে ডিস্টার্ব করে। নোংরা কথা বলে। নীলাঞ্জনা হাত বাড়িয়ে দিল, ফোনটা আমার কাছে দাও। শাপলা ফোনটা ধরিয়ে দিল। নীলাঞ্জনা গলা নামিয়ে শান্ত অথচ দৃঢ় গলায় বলল, হ্যালো, কে তুমি? ওপাশ থেকে আনিকের গলা, আপনি আবার কে? আমি শাপলার ভাবি। তুমি কে? আমি আনিক। শাপলার স্কুলে পড়ি। নীলাঞ্জনার গলায় কাঠিন্য।
শাপলাকে বারবার ফোন দিয়ে ডিস্টার্ব করছো কেন? আনিক নির্বিকার। আমি মোটেও ডিস্টার্ব করছি না। আমি শাপলাকে ভালোবাসি। নিজের ভালোবাসার মানুষকে কি কেউ ডিস্টার্ব করতে পারে? নীলাঞ্জনা ধৈর্য ধরে বলল, কিন্তু শাপলা তো তোমাকে ভালোবাসে না। এটা তো বুঝতে হবে। কেউ যদি তোমাকে ভালো না বাসে, তাকে জোর করা যায় না। আনিকের গলায় আবদার, আপনি একটু শাপলাকে বোঝান না। ও যেন আমার সাথে প্রেম করে। আমি ওকে অনেক ভালোবাসব, অনেক রোমান্স করব। আর কিছু বলার আগেই নীলাঞ্জনা তাকে থামিয়ে দিল। এই চুপ, আর একটা কথাও না। বেয়াদব ছেলে, মুখে কোনো লাগাম নেই দেখছি। যা মুখে আসছে তাই বলিস। শাপলা একদম ঠিক কাজ করেছে তোর সাথে প্রেম না করে। আনিকের গলা বদলে গেল। অভদ্র। এই অসভ্য মহিলা, চুপ কর। তোর ফালতু কথা শোনার জন্য ফোন দিইনি। নীলাঞ্জনার চোখ কঠিন হয়ে উঠল। এই ছেলে, কথাবার্তা সাবধানে বল। সামনে পেলে এক চড় মেরে মুখের সব কটা দাঁত ফেলে দিতাম। তোকে কিভাবে শিক্ষা দিতে হয় তা আমি খুব ভালো করেই জানি। এই বলে সে ধড়াম করে কল কেটে দিল। শাপলার দিকে ফিরে শান্ত অথচ কঠিন গলায় বলল, ছেলেটা অত্যন্ত নোংরা। তোমার স্কুল খুলুক, তখন দেখো আমি কি করি। তারপর নাম্বারটা ব্লক করে দিল। আমি নাম্বার ব্লক করে দিলাম। এরপর যত নাম্বার দিয়েই ফোন দিক তুমি সঙ্গে ব্লক করে দেবে। শাপলা মাথা নাড়ল, গলায় স্বস্তির সুর। আচ্ছা ভাবি, এখন আসি তাহলে। এই বলে শাপলা নীলাঞ্জনার ঘর থেকে বেরিয়ে নিজের ঘরে চলে এল। বুকের ভেতর তখনও দাউদাউ করে জ্বলছে রাগের আগুন। সে সোজা জানালার কাছে গিয়ে দুই হাতে জানালাটা খুলে দিল। বাইরে আকাশে চাঁদটা ঝলমল করছে। রূপালি আলো ঘরের মেঝেতে ছড়িয়ে পড়েছে। কিন্তু সেই স্নিগ্ধতাও শাপলার ভেতরের অশান্তি ছুঁতে পারল না। এরপর দীপাকে কল দিল। ওপাশ থেকে দীপার কণ্ঠ ভেসে এল, বেশ কৌতুক মেশানো। কিরে, কি অবস্থা? তোর প্রেম কেমন চলছে? শাপলার আগে ফুঁসে উঠল। এই শয়তান মেয়ে, একটা কথাও বলবি না? তোকে এত মাতব্বরি করতে কে বলেছে? তোকে যদি এখন সামনে পেতাম, তোর মাথার একটা চুলও রাখতাম না। দীপা থতমত খেয়ে বলল, ওরে বাবা, এত রাগ করিস না। কি হয়েছে, সব খুলে বল। শাপলা দম নিয়ে বলল, আমি ওই ফালতু ছেলেটাকে প্রথমেই স্পষ্ট বলে দিয়েছি আমি ওর সাথে প্রেম করব না। কিন্তু ও শোনে না। বারবার কল দেয়, নোংরা নোংরা কথা বলে। এমনকি আমার ভাবি যখন ওকে বোঝাতে গেল, ও আমার ভাবির সাথেও খারাপ ব্যবহার করেছে। দীপার গলার কৌতূহল মুছে গেল। সে গম্ভীর হয়ে বলল, আচ্ছা আমি দেখছি। এই বলে কলটা কেটে দিল। শাপলা ফোনটা টেবিলে ছুঁড়ে রেখে চেয়ারে বসে পড়ল। চোখ তুলে তাকাল আকাশের দিকে। ঠিক তখনই কবিতা শাপলার ঘরে ঢুকল। চোখে মুখে বিদ্রূপের ছায়া। ঠোঁট বাঁকিয়ে বলল, কিরে শাপলা, তোর কপালটা তো দেখছি সত্যিই ভালো। শাপলা চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। কবিতার দিকে তাকিয়ে ধীরে বলল, মানে? বুঝলাম না। কবিতা ঘরের চারপাশে পায়চারি করতে করতে বলল, আরে, বলছি তোর কপালটা সত্যিই ভালো। দেখছিস না অন্যের বাড়িতে এসে কিভাবে একটা রুম দখল করে বসে আছিস? তা এই বাড়িতে কি সারা জীবন থাকার ধান্দা করছিস নাকি? শাপলার কপাল কুঁচকে গেল। আপনি যেভাবে বলছেন মনে হচ্ছে এই বাড়িটাই আমি নিজের নামে লিখিয়ে নিয়েছি। কবিতা এগিয়ে এসে শাপলার মুখের খুব কাছে দাঁড়াল। এখনও লিখিয়ে নিস নাই, তবে লিখিয়ে নেওয়ার ধান্দা করছিস। গলা নামিয়ে বলল, তুই এত সিয়ামের আশেপাশে ঘুরঘুর করিস কেন রে? আমার ভাইয়ের গলায় ঝুলে পড়ার ধান্দা নাকি? শাপলার চোখ বড় হয়ে গেল। আপনি এসব কী ধরনের কথাবার্তা বলছেন? কবিতা হাসল, সেই হাসিতে বিষ মেশানো। আমি যা বলছি ঠিকই বলছি। তুই একদম তোর মায়ের মতো হয়েছিস।
তোর মা যেমন তোর বাবাকে ফাঁদে ফেলে বিয়ে করেছিল, তুইও কি সেই রকম চিন্তা করছিস? শাপলার বুকের ভেতরটা কেঁপে উঠল। আপনি আমার মাকে নিয়ে কথা বলছেন কেন? আমার মা আমার বাবাকে ফাঁদে ফেলে বিয়ে করেছে, আপনি কি তখন সাথে ছিলেন? কবিতা ঠোঁট উল্টাল। আমি কিভাবে থাকব? আমার তো তখনও জন্মই হয়নি। তবে কি জানিস তো, কোনো ঘটনা ঘটলে সেটা রটেও। একটু থেমে গলা চড়াল। তোকে সাবধান করে দিচ্ছি, আমার ভাইয়ের আশেপাশে তোকে যেন আর না দেখি। যদি দেখি তাহলে তোর অবস্থা খুব খারাপ হবে। কাউকে মুখ পর্যন্ত দেখাতে পারবি না, বলে দিলাম। কথাগুলো ছুরির মতো বিঁধিয়ে দিয়ে কবিতা রুম থেকে বেরিয়ে গেল। দরজাটা বন্ধ হওয়ার শব্দটা বাজল বাজের মতো। শাপলা আর দাঁড়িয়ে থাকতে পারল না। ধূপ করে মেঝেতে বসে পড়ল। চোখের কোণ বেয়ে শ্রাবণের মেঘের মতো নেমে এলো অশ্রুধারা। রাত এখন গভীর। ঘড়ির কাঁটা ছুঁয়েছে 10টা। সারাদিনের ব্যস্ততা শেষে বাড়ির সবাই খাওয়া দাওয়া সেরে যে যার মতো গুছিয়ে নিয়েছে। নীলাঞ্জনা শেষবারের মতো রান্নাঘরটা দেখে ঘর দৌড় গুছিয়ে গুটি গুটি পায়ে সিঁড়ি বেয়ে নিজের রুমের দিকে এগোল। দরজা ঠেলে ভেতরে পা রাখতেই চোখ আটকে গেল আরিফের ওপর। আরিফ বিছানায় হেলান দিয়ে বসে আছে। গায়ে জামা নেই, পরনে শুধু একটা কালো জিন্স। ম্লান আলোয় তার সুঠাম গড়নটা যেন আরও স্পষ্ট হয়ে উঠেছে। নীলাঞ্জনা ধীরে দরজাটা আটকে দিল। আরিফ এক মুহূর্ত দেরি করল না। উঠে এসে 2 হাতে তাকে জড়িয়ে ধরল। নীলাঞ্জনার সারা শরীরে শিহরণ বয়ে গেল। এ কি? কি করছেন? আলো দেখে ফেলবে তো। আরিফ তার কানের কাছে মুখ এনে ফিসফিস করে বলল, আলোকে অনেক আগেই মায়ের ঘরে পাঠিয়ে দিয়েছি। এখন এখানে শুধু তুমি আর আমি। একটু থেমে দুষ্টু হেসে যোগ করল, চলো আরেকটা বাচ্চা নিয়ে ওয়ার মিশনে নেমে পড়ি। নীলাঞ্জনা লজ্জায় কুঁকড়ে গিয়ে তাকে হালকা ধাক্কা দিয়ে সরিয়ে দিল। গাল দুটো টমেটোর মতো লাল, কান গরম হয়ে উঠেছে। বুকের ভেতর হৃৎপিণ্ডটা এমনভাবে লাফাচ্ছে যেন পাঁজর ভেদ করে বেরিয়ে আসবে। কাঁপা গলায় বলল, না, আর বাচ্চা নিব না। আরিফ হাসল। ধীরে এগিয়ে এসে আবার তার কানের কাছে মুখ নিল। ঠিক আছে, বাচ্চা নিতে হবে না। আমাকে স্যাটিসফাই করো, তাহলেই হবে। নীলাঞ্জনা শুকনো ঢোক গিল, মানে? আরিফ তার চোখে চোখ রেখে বলল, মানে বুঝতে চাও? হ্যাঁ। তাহলে তো আমার প্যান্টটা খুলতে হবে। নীলাঞ্জনা মুখ ঘুরিয়ে নিল, ধ্যাত। কি সব বলছেন? আরিফ এবার আর নিজেকে সামলাতে পারল না। তার নিঃশ্বাস ভারী হয়ে এসেছে। ফিসফিস করে বলল, অনেক হোট হয়ে আছি। আমার আগুন নেভাবে কে, বলো? তুমি ছাড়া আর কে আছে? নীলাঞ্জনার ঠোঁট কাঁপছে। লজ্জায় মাথা তুলতে পারছে না। আরিফ আর সময় নষ্ট করল না। আলতো করে তাকে ধরে বিছানায় শুইয়ে দিল। তারপর নিজেও তার ওপর ঝুঁকে পড়ল। প্রথমে নীলাঞ্জনার কোমল ঠোঁটে ছুঁয়ে দিল নিজের ঠোঁট। ধীরে, গভীরে। যেন বছরের সব না বলা কথা সেই একটা স্পর্শেই বলে দিতে চায়। তারপর কানের কাছে মুখ এনে ফিসফিস করল, আমি শুধু তোমাকে চাই, বু। কথাটা বলেই সে নীলাঞ্জনার গলার বাঁকে ছোট ছোট চুমু আঁকতে লাগল। নীলাঞ্জনার সারা শরীরে বিদ্যুৎ খেলে গেল। লজ্জা, সংকোচ সব ভুলে সে আরিফের পিঠে ঘুষিয়ে দিল। 2 হাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরল, যেন ছেড়ে দিলে এই মুহূর্তটা হারিয়ে যাবে। বাইরে নিস্তব্ধ রাত। ঘরের ভেতর দুটি হৃদয়ের স্পন্দন এক হয়ে মিশে গেল। কথা ফুরিয়ে গেল, রয়ে গেল শুধু নিঃশ্বাসের উষ্ণতা আর ভালোবাসার নীরব ভাষা। জেরিন মুখ গোমরা করে চুপচাপ বসে আছে। চোখে মুখে চাপা অস্থিরতা। কবিতা ওর পাশে এসে বসে মৃদু গলায় বলল, এমন করে বসে আছো কেন? কি হয়েছে? জেরিন একটা দীর্ঘশ্বাস ফেলল। গলার স্বরটা একটু কেঁপে উঠল। আমি যদি সিয়ামকে প্রপোজ করি আর ও যদি ফিরিয়ে দেয়, ভাবতেই কেমন যেন খারাপ লাগছে।
কবিতা হালকা হেসে ওর হাতটা চেপে ধরল। আরে আমি তো আছি, চিন্তা করো না। জেরিন একটু থেমে ধীরে জিজ্ঞেস করল, আচ্ছা, শাপলাকে কিছু বলেছিলে? কবিতা জেরিনের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ রে, আমি শাপলার ঘরে গিয়ে সোজা থ্রেড দিয়ে এসেছি। আর একটা কথা, আমার তো মনেই হয় না শাপলা সিয়ামকে ভালোবাসে। জেরিন ভ্রু কুঁচকে বলল, কিন্তু আমার তো মনে হয় শাপলা সিয়ামকেই ভালোবাসে। সেদিন ঘুরতে গিয়ে দেখলাম গাড়িতে সিয়ামের পাশে বসার জন্য আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। কবিতা নাক সিটকাল। এটা স্বাভাবিক ব্যাপার। তোর জন্যই তো আমি সেদিন শাপলাকে থাপ্পড় মেরেছিলাম। হয়তো সেই রাগেই এমন করছে। জেরিন মাথা নাড়ল, গলায় দৃতা। না ভাবি, তুমি বুঝতে পারছ না। আমি যদি সিয়ামের সাথে কথা বলি, ওর গা ঘেঁষে বসি, শাপলা সেটা সহ্যই করতে পারে না। দেখে মনে হয় যেন জেলাসিতে জ্বলে যাচ্ছে। কবিতার চোখ চিকচিক করে উঠল। তাহলে আগে আমাদের জানতে হবে শাপলা আসলেই সিয়ামকে পছন্দ করে কিনা। জেরিন উত্তেজিত হয়ে বলল, চলো দুজনে গিয়ে শাপলাকেই জিজ্ঞেস করি। কবিতা তাচ্ছিলের হাসি হাসল। জেরিন, তুমি কি পাগল হলে নাকি? আমার গিয়ে শাপলাকে জিজ্ঞেস করব আর ও সব উগড়ে দেবে, এটা ভাবলে কি করে? ও কি বোকা? জেরিন হতাশ গলায় বলল, তাহলে কিভাবে জানব? কবিতা একটু ভেবে বলল, জানতে হলে এমন কারো কাছে যেতে হবে যার কাছে শাপলা মনের কথা খুলে বলে। কিন্তু সেই মানুষটা কে? জেরিনের চোখে হঠাৎ চমক খেলে গেল। আমি জানি। কবিতা চমকে উঠল, কি? তুমি আবার কিভাবে জানলে? আমার মনে হয় নীরব ভাইয়ার কাছেই শেয়ার করে। কবিতা সন্দিগ্ধ গলায় বলল, তুমি বুঝলে কি করে? জেরিন ফিসফিস করে বলল, আমি নিজে দেখেছি। শাপলা প্রায় নীরব ভাইয়ার সাথে কথা বলে। আজ সন্ধ্যায়ও দেখেছি কথা বলতে। আমি যেই নীরব ভাইয়ার ঘরে গেলাম, অমনি শাপলা বেরিয়ে গেল। কবিতা ধীরে মাথা নাড়ল। ঠোঁটে একটা শয়তানি হাসি খেলে গেল। ঠিক আছে, কাল যেভাবেই হোক ভাইয়ের কাছ থেকে সব বের করে আনব। একটু থেমে বলল, অনেক রাত হয়েছে, এবার ঘুমাতে হবে। তুমি আমার সাথে ঘুমাবে নাকি নিজের রুমে যাবে? জেরিন উঠে দাঁড়াল, গলায় ছোট্ট উত্তর, তুমি ঘুমিয়ে পড়ো, আমি আমার ঘরে যাচ্ছি। এই বলে সে বেরিয়ে গেল। কবিতা বিছানায় গা এলিয়ে দিল। অন্ধকারে তার চোখ দুটো জ্বলজ্বল করছে, যেন মাথার ভেতর নতুন কোনো ফন্দি আঁটছে। শাপলা চুপচাপ জানালার পাশে চেয়ারে বসে আছে। বাইরের আকাশে চাঁদের আলো ছড়িয়ে পড়ছে নরম রূপালি আভায়। তার চোখ দুটি সেই চাঁদের দিকে নিবদ্ধ, কিন্তু মন ছিল অন্য কোথাও। সিয়াম। তার সেই গভীর চোখ, সেই মুখের রেখা, ঠোঁটের হাসি, ফিসফিস করে বলা কথাগুলো আর সেই উষ্ণ নিঃশ্বাস, সবকিছু একে একে ভেসে উঠছিল চোখের সামনে। ভাবতে ভাবতে শাপলার গাল দুটো লজ্জায় কাঠগোলাপের মতো টকটকে লাল হয়ে উঠল। বুকের ভেতর ধুকপুকানি বেড়ে গেল, নিঃশ্বাস ঘন হয়ে এল। শরীরে এক অদ্ভুত শিহরণ খেলে গেল। হঠাৎ দরজায় মৃদু ঠকঠক আওয়াজ হল। শাপলা চমকে উঠে চেয়ার ছেড়ে দাঁড়াল। এত রাতে তার ঘরে সিয়াম ছাড়া আর কেউ আসবে না, এটা সে ভালো করেই জানে। কাঁপা হাতে দরজা খুলতেই সিয়াম ঘরে প্রবেশ করল। তার উপস্থিতিতে ঘরের বাতাস যেন আরও উষ্ণ হয়ে গেল। শাপলা দরজা বন্ধ করে দিল। সিয়াম তার দিকে তাকিয়ে ভ্রু নাচিয়ে হালকা হেসে বলল, কিরে, এত রাতেও জেগে আছিস কেন? শাপলা লজ্জা সামলে উল্টো প্রশ্ন করল, আপনি কেন এত রাতে জেগে আছেন? আর এই ঘরে এলেনই বা কেন? সিয়াম ধীরে ধীরে শাপলার চারপাশে ঘুরতে ঘুরতে চোখে এক অদ্ভুত আকর্ষণ নিয়ে বলল, আমি তো আমার বুকে দেখতে এসেছি। শাপলার হৃদয় লাফিয়ে উঠল। তবু সে ফিসফিস করে বলল, শুধু দেখতেই এসেছেন? সিয়াম হাঁটা থামিয়ে তার সামনে এসে দাঁড়াল। চোখে চোখ রেখে বলল, কেন, তুই কি চাস তোর সাথে রোমান্স করি?
শাপলা কিছু বলতে যাবেই, কিন্তু সিয়াম তাকে থামিয়ে দিয়ে নিজেই বলে চলল, যদি চাস তাহলে এখনই শুরু করব। জানিস তো, তোকে দেখলেই আমি হট হয়ে যাই। শরীর মন সব তোর জন্য অস্থির হয়ে পড়ে। শাপলা লজ্জায় মাথা নিচু করে বলল, তাহলে আমাকে দেখবেন না, তাহলেই তো হয়। সিয়াম তার চিবুক স্পর্শ করে মুখটা তুলে ধরল। গভীর স্বরে বলল, তোকে না দেখলে আমি মরে যাব। তোকে যত দেখি ততই তোর প্রেমে আরও গভীরভাবে ডুবে যাই। তোর প্রতি আমার আসক্তি যেন কোনো সীমা মানে না। এক টানে সে শাপলাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। শক্ত উষ্ণ বুকে চেপে ধরতেই শাপলার শরীর কেঁপে উঠল। সিয়াম মুখ নামিয়ে তার কানের কাছে ফিসফিস করে বলল, তুই কবে বলবি আমাকে ভালোবাসিস? আমি আর নিজেকে কন্ট্রোল করতে পারছি না। শুধু ইচ্ছে করে তোকে আদর করে চুমুতে পাগল করে ফেলি। লজ্জায় শাপলা তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। সিয়াম মৃদু হেসে বলল, আয় দুজনে লিপ কিস করি। শাপলা পিছিয়ে গিয়ে বলল, লিপ কিস করে কি লাভ? ঠোঁটে ঠোঁট লাগিয়ে কিস করার মজাই আলাদা। সিয়ামের চোখে আগুন জ্বলছে। সেই মজা অনুভব না করলে বুঝবি না। আমার এত মজার দরকার নেই। তোর নাই হয় না দরকার, কিন্তু আমার তো খুব দরকার। বলতে বলতে সিয়াম ধীর পায়ে শাপলার দিকে এগোতে লাগল। শাপলা পিছু হটতে হটতে বিছানার কাছে চলে গেল। এ কি? আমার দিকে এগোচ্ছেন কেন? কাঁপা গলায় বলল শাপলা। অনেক হট হয়ে আছি। তোকে যে তোকে আদর করে নিজেকে ঠান্ডা করব। আর তোকেও অসম্ভব সুখ দেব। সিয়ামের কণ্ঠস্বর গভীর ও লোভাতুর। শাপলা শুকনো ঢোক গিলে বলল, আমার সুখ লাগবে না। এত গরম হয়ে থাকলে গিয়ে গোসল করুন। সিয়াম বাঁকা হাসি দিয়ে বলল, আরে বু, এটা সে গরম না। তবে কি গরম? তোকে আদর করলে এই গরম চলে যাবে। শরীরমন সব ঠান্ডা হয়ে যাবে। কথা শেষ হওয়ার আগেই শাপলা পিছিয়ে বিছানায় পড়ে গেল। সিয়াম মুচকি হেসে তার উপর ঝুঁকে পড়ল। তার উত্তেজিত গরম নিঃশ্বাস শাপলার মুখে আছড়ে পড়তেই তার হার্টবিট বেড়ে গেল, পুরো শরীর শিরশির করে উঠল। শাপলা কিছু বলার চেষ্টা করতেই সিয়াম তার ঠোঁট দুটো দখল করে নিল। গভীর আবেগময় এক চুমু। শাপলা প্রথমে তাকে সরানোর চেষ্টা করল, কিন্তু সিয়ামের শক্ত আলিঙ্গন থেকে মুক্তি পাওয়া গেল না। একসময় সে তার গলায় নখ দিয়ে চট কেটে দিল। তবুও সিয়াম ডল না। কিছুক্ষণ পর যখন সে শাপলাকে ছেড়ে দিল, শাপলা হাঁফাতে হাঁফাতে উঠে বসল। সিয়াম তার কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, তুই যদি আমার যে করা বউ হইতি, তাহলে তোকে গোসল করিয়ে ছাড়তাম। কিন্তু চিন্তা করিস না, খুব তাড়াতাড়ি তোকে বিয়ে করব। তোকে আমার করে নেব চিরকালের জন্য। এই কথা বলে সিয়াম দরজা খুলে বেরিয়ে গেল। শাপলা তাড়াতাড়ি দরজা আটকে দিয়ে দরজায় গা এলিয়ে দাঁড়াল। তার ঠোঁটে এখনও সিয়ামের চুমুর উষ্ণতা লেগে আছে। হৃদয়ের ভেতর এক অদ্ভুত মিষ্টি আবেগ আর অস্থিরতা মিশে যাচ্ছে। সিয়ামের শেষ কথাগুলো বারবার তার মনে বাজছে। গভীর রাত, ঘরজুড়ে নিস্তব্ধতা। হঠাৎই শাপলার ফোনটা বেজে উঠল। শাপলা চমকে উঠল। এত রাতে আবার কে ফোন করল? গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বালিশের নিচ থেকে ফোনটা বের করল। স্ক্রিনে ভাসছে অচেনা নম্বর। একটু দ্বিধা নিয়ে কলটা রিসিভ করতেই ওপাশ থেকে ভেসে এল সেই বিরক্তিকর কণ্ঠস্বর। হাই জানন, তুমি এখনো ঘুমাওনি? শাপলার বুঝতে বাকি রইল না, এটা আর কেউ নয়, আনিক। শাপলা রাগে গজগজ করতে করতে বলল, এই কুত্তা, তোর মাথায় কি সমস্যা আছে? তোর কান কি পচে গেছে? একটা কথা কতবার বলবো, তোর সাথে আমি প্রেম করব না। তবুও কেন বিরক্ত করিস? ফোনের ওপাশ থেকে আনিক বলল, উফ জান, এমন ক্রো কেন? তোমাকে রোমান্টিক কথা বলে ঘুম পাড়িয়ে দেব, তাই কল দিয়েছি। শাপলা চোখ দুটো বড় বড় করে বলল, তোর রোমান্টিক কথা ধুয়ে পানি খা কুত্তা। আনিক বলল, তুমি কেন বোঝো না আমি তোমাকে কতটা ভালোবাসি? তোকে ছাড়া স্টফট করছি। শুধু মন চায় তোমাকে আদর করি। শাপলা রাগান্বিত কণ্ঠস্বরে বলল,
তোকে আর নেওয়া যাচ্ছে না। দাঁড়া, তোর একটা ব্যবস্থা করতেই হবে, না হলে তোর শিক্ষা হবে না। শুধু স্কুলটা একবার খুলুক, তারপর দেখ তোর কি অবস্থা করি। এই বলে সে কল কেটে দিয়ে নম্বর ব্লক করে দিল। এরপর বিছানায় গিয়ে শুয়ে পড়ল। সকাল হয়ে গেছে। ডাইনিং টেবিলে বসে নীরব ধীরে ধীরে নাস্তা খাচ্ছে। পাশের চেয়ারে কবিতা চুপচাপ বসে আছে। আর একটু দূরে দাঁড়িয়ে আছে নীলাঞ্জনা। কবিতা একবার নীলাঞ্জনার দিকে তাকাল। তারপর শান্ত গলায় বলল, ভাবি, তুমি একটু এখান থেকে যাও। আমার ভাইয়ের সাথে জরুরি কিছু কথা আছে। নীলাঞ্জনা কিছু না বলে চুপচাপ সরে গেল। খেতে খেতে নীরব কবিতার দিকে তাকাল। ভ্রু কুঁচকে বলল, কি হয়েছে? কবিতা একদৃষ্টে তাকিয়ে রইল। তোকে একটা কথা জিজ্ঞেস করব, কিন্তু সত্যি বলবি? নীরব একটু অবাক হল। চামচটা নামিয়ে রেখে বলল, আমাকে আবার কি জিজ্ঞেস করবি? বল, কি হয়েছে? আগে বল, সত্যি বলবি? কবিতার গলায় জেদ। নীরব হালকা হাসল। আচ্ছা ঠিক আছে, যা জিজ্ঞেস করার করে ফেল। আমি মিথ্যে বলবো না। কবিতা একটু ঝুঁকে এল। ধীরে বলল, শাপলার বিষয়ে কিছু জানিস তুই? নীরব ভ্রু তুলল। মানে? বুঝলাম না। কি বলতে চাস? বলছি, শাপলা কি তোকে কিছু শেয়ার করে? নিজের বিষয়ে কিছু বলে তোকে? নীরব হেসে ফেলল। শাপলা আবার আমাকে কি শেয়ার করবে? ও একটা মেয়ে মানুষ, আমার কাছে এসে কি বলবে? তুই আজও প্রশ্ন করিস না তো? কবিতা আর কিছু বলল না। মুখটা একটু গম্ভীর করে চেয়ার ছেড়ে উঠে দাঁড়াল। কিছু না বলে চলে গেল। নীরব খাওয়া শেষ করে প্লেটটা সরিয়ে রাখল। হঠাৎ করেই নীরবের ফোনটা বেজে উঠল। ডাইনিং টেবিলের উপর থেকে ফোনটা হাতে নিয়ে স্ক্রিনের দিকে তাকাল সে। নম্বরটা দেখে ঠোঁটের কোণে মৃদু হাসি ফুটে উঠল। আঙুল ছুঁয়ে কলটা রিসিভ করল। নীরব বলল, হ্যালো। হ্যাঁ, এই তো মাত্র নাস্তা শেষ করলাম। তুমি করেছ? নীরব ধীরে উত্তর দিল, হ্যাঁ, এই তো এখন বের হব। ওপাশ থেকে কি বলা হলো শুধু নির্বিষ শুনছে। মাঝে মাঝে ছোট ছোট উত্তর দিচ্ছে। না, তেমন কিছু না। ও আচ্ছা, ঠিক আছে। ওকে, তাই হবে। হ্যাঁ, সবাই ভালো আছে। কিছুক্ষণ আগে এখানে ছিল। না, ওইসব কাজ বিরক্ত লাগে। কিছুক্ষণ কথা বলে শেষে বলল, আচ্ছা, পরে কথা বলি। এই বলে কল কেটে দিল। এরপর নীরব ব্যস্ত পায়ে বেরিয়ে পড়ল অফিসের উদ্দেশ্যে। জেরিনের হৃদয়টা যেন ঢেউয়ের মতো উথাল পাথাল করছে। সে আস্তে আস্তে সিয়ামের রুমের দরজায় টোকা দিল। সঙ্গে সঙ্গে দরজাটা খুলে গেল। পা টিপে টিপে নিঃশব্দে সে ঘরে প্রবেশ করল। ঘরের নরম আলোয় সিয়াম শুয়ে আছে বিছানায়। নীল টি শার্ট আর কালো ট্রাউজারে তার শরীরটা যেন এক অপূর্ব ভাস্কর্য। চুলগুলো এলোমেলো হয়ে কপালের উপরে আছে, ঠোঁট দুটো সামান্য ফাঁক হয়ে রয়েছে। ঘুমের মধ্যেও তার মুখে এক অদ্ভুত শান্তি আর আকর্ষণ। জেরিন নিঃশব্দে তার কাছে এগিয়ে গেল। তারপর নিচু হয়ে ফুঁ দিয়ে সিয়ামের চোখের উপরে থাকা চুলগুলো সরিয়ে দিল। একদৃষ্টিতে তাকিয়ে রইল তার দিকে। হৃদয়ের গভীর থেকে একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ইস, এই মানুষটাকে কবে নিজের করে পাবো আমি, মনে মনে বলল জেরিন। কি অসম্ভব সুন্দর তুমি, সিয়াম। তোমার এই ঘুমন্ত চেহারাটা দেখলেই মন চায় তোমার বুকের উপর মাথা রেখে পৃথিবীর সব ঝড়ঝাপটা ভুলে শান্তির ঘুম ঘুমিয়ে পড়ি। যেভাবেই হোক, তোমাকে আমার করে নিতেই হবে। আলতো করে সে তার চুলে হাত বুলিয়ে দিল। নরম রেশমের মতো চুল। তারপর সাহস করে হাতটা নামিয়ে রাখল সিয়ামের বুকের উপর। উষ্ণতা, হৃদস্পন্দন আর তার শরীরের মাদকতাময় গন্ধ, সব মিলিয়ে জেরিনের শরীরটা এক মুহূর্তে শিরশির করে উঠল। একটা তীব্র শিহরণ ছড়িয়ে পড়ল তার স্নায়ুতে।
তাড়াতাড়ি হাত সরিয়ে নিল সে, কিন্তু তার চোখ দুটো আটকে গেল সিয়ামের গোলাপি নরম ঠোঁটের উপর। উফ! জেরিন ঢোক গিল। এখনই এই ঠোঁট দুটো চুমু খেতে ইচ্ছে করছে। শুধু একবার। একটু স্বাদ নিতে। সে আর নিজেকে সামলাতে পারল না। ধীরে ধীরে ঝুঁকে পড়ল সিয়ামের মুখের কাছে। তার নিঃশ্বাস সিয়ামের ঠোঁট ছুঁয়ে যাচ্ছে। চুমু খাওয়ার জন্য ঠোঁট দুটো আরও কাছে নিয়ে গেল। কিন্তু শেষ মুহূর্তে থেমে গেল। যদি উঠে যায়, হৃদয়ের ভিতর একটা ভয় আর উত্তেজনা মিশে গেল। চোখ বন্ধ করে সে নিজেকে সামলাল। কিন্তু তার হৃদয় তো আর থামছে না। প্রতিটি সেকেন্ডে সিয়ামের প্রতি তার ভালোবাসা যেন আরও গভীর, আরও তীব্র হয়ে উঠছে। ঘুমন্ত সিয়ামের মুখের দিকে তাকিয়ে জেরিন মনে মনে ফিসফিস করে বলল, তুমি জানো না সিয়াম, আমি তোমাকে কতটা চাই। একদিন, খুব শীঘ্রই, এই ঠোঁট, এই বুক, এই পুরো মানুষটা শুধু আমার হবে। সিয়ামের ঘর থেকে বেরিয়ে জেরিন সোজা নিজের রুমে চলে গেল। মনের ভেতর অদ্ভুত একটা উত্তেজনা। ফোনটা হাতে নিয়ে হিন্দি গান ছেড়ে দিল সে। গানের তালে তালে জেরিন নাচতে শুরু করল। মুখে হাসি, চোখে একরাশ স্বপ্ন। আজ ফির তুম পে প্যার আয়া হ্যায়। আজ ফির তুম পে প্যার আয়া হ্যায়। बेहद और बेशुमार आया है। आज फिर तुम पे पैर आया है। टूटे तो टूटे तेरी बाहों में ऐसे, जैसे शाखों से पाते बेहाया। बिखरे तुझी से और सिमटे तुझी में, तू ही मेरा सब ले गया। ना फिकर, ना शर्म, ना लिहाज, एक बार आया। फिर जार्रे में दीदार आया है। फिर जार्रे में दीदार आया है। आज फिर तुम पे पैर आया है। হঠাৎ কবিতা ঘরে ঢুকে গানটা বন্ধ করে দিল। জেরিন থমকে গিয়ে বলল, এ কি? গানটা বন্ধ করলে কেন? কবিতা গম্ভীর গলায় বলল, এখন নাচার সময় না জেরিন। আগে আমাদের জানতে হবে শাপলা সিয়ামকে ভালোবাসে কিনা। জেরিন ভ্রু কুঁচকে বলল, কেন? নীরব ভাইয়াকে জিজ্ঞেস করনি? করেছি, কিন্তু কোনো লাভ হয়নি। শাপলা নীরবকে কিছুই বলেনি। কবিতার গলায় দৃতা। ও নিশ্চয়ই অন্য কাউকে বলেছে। জেরিন একটু ভেবে বলল, অন্য কেউ মানে? নীলাঞ্জনা ভাবি। কবিতার চোখ চকচক করে উঠল। হ্যাঁ, নীলাঞ্জনা ভাবি। তাছাড়া আর কেউ নেই। আগে কেন মাথায় এলো না কথাটা? জেরিন একটু দ্বিধায় পড়ল। কিন্তু ভাবি কি আমাদের সাথে শেয়ার করবে? কবিতা দীর্ঘশ্বাস ফেলে বলল, সেটাই তো কথা। যদি না বলে, তখন কি করব? জেরিন হালকা হেসে বলল, চলো আগে জিজ্ঞেস করেই দেখি। না বললে তখন অন্য পথ দেখা যাবে। এই বলে দুজনে নিঃশব্দে নীলাঞ্জনার ঘরের দিকে পা বাড়াল।